বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটে মৃতের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ জেনে সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ফের বেড়েছে করোনা ভাইরাসের প্রকোপ। গেল 24 ঘন্টায় মারা গেছেন 5041 জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,08,000-এ। আক্রান্ত 46,20,000-এরও বেশি। নতুন আরও প্রায় 1 লাখ করোনা রোগী শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে একই দিনে মৃত্যুবরণ করেছেন 1,500-এরও বেশি মানুষ। নমুনা পরীক্ষায় আরও 26,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19। বর্তমান হটস্পট ব্রাজিলে 24 ঘন্টায় 8 শতাধিক মানুষ মারা গেছেন করোনায়। শনাক্ত হয়েছে 15,000-এরও বেশি রোগী। প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে 1 মাসের মধ্যে দেশটিতে আরও একজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। এদিকে রাশিয়ায় প্রাণহানি তুলনামূলকভাবে কম থাকলেও হু হু করে বাড়ছে সংক্রমণ। একদিনেই নতুনভাবে 10,500 মানুষের শরীরে মিলেছে ভাইরাস। তবে ইউরোপের দেশগুলোতে অনেকটা নিয়ন্ত্রণে মহামারী। দর্শক, করোনা ভাইরাস ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন। ডাক্তার আলাউদ্দিন, স্বাগত আপনাকে। জানতে চাইব, করোনা রোগীরা যারা আইসিইউতে থাকেন কিভাবে আসলে তাদের চিকিৎসা দেয়া হয়, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। আরও একটা বিষয়, বর্তমান সময়ে প্লাজমা থেরাপি নিয়ে বেশ আলোচনা চলছে। এই পদ্ধতি আসলে কতটুকু কার্যকর? ধন্যবাদ যমুনা টিভিকে। আমরা দেখছি এই রোগে, করোনা ভাইরাসের রোগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্ট দিয়ে যখন হসপিটালে রোগীরা আসেন, তারা সাধারণত আমরা বলি হাইপোঅক্সিমিয়া বা অক্সিজেন কমে যাওয়া, এই সংক্রান্ত মেইন সমস্যা নিয়ে তারা আসেন। তো এই সমস্যায় আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো মেইন দ্য ভাইটাল সাইন। উই অবজার্ভ দ্য ভাইটাল সাইন, উই লুক ফর অক্সিজেন স্যাচুরেশন বাই পালস অক্সিমেট্রি। অক্সিজেন স্যাচুরেশনটা আমাদের মানে শরীরে কতটুকু অক্সিজেন আছে তার একটা পরিমাপ। তো অক্সিজেন স্যাচুরেশন আমাদের টার্গেট থাকে 93% রাখার জন্য। কারো এই সমস্যা, অক্সিজেন 93%-এর নিচে চলে গেলে আমরা তাদেরকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হয়। তো প্রথমে আমরা ফ্লোরে এই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করি বাই নেজাল ক্যানুলা। আমরা সাধারণত 2 লিটার দিয়ে শুরু করি এবং আমাদের টার্গেট থাকে 93%-এর নিচে যখন অক্সিজেনটা চলে আসে তখন আমরা এই সাপ্লিমেন্টাল অক্সিজেন পরিমাণটা বাড়াতে থাকি। তো বাড়াতে গিয়ে আমরা নেজাল ক্যানুলা দিয়ে আপ টু 6 লিটার পর্যন্ত দিয়ে থাকি ফ্লোরে। এবং এই পর্যায়ে আমরা একটা প্রোন পজিশন বা পেটের উপর শোয়ার ব্যবস্থা করার চেষ্টা করি যতটুকু তারা সহ্য করতে পারেন। যদি না পারেন তাহলে আমরা কাত হয়ে শুতে ব্যবস্থা করি যাতে অক্সিজেনটা বাড়তে থাকে। তো নেজাল ক্যানুলা দিয়ে যদি অক্সিজেনের পরিমাণটা 93% না রাখা যায়, দেন উই আপগ্রেড টু অক্সিমাইজার। অক্সিমাইজার একটা ছোট মেশিন যেটা আমরা নাকে দিই। নাকে দিয়ে আমরা 10 লিটার পর্যন্ত অক্সিজেন দেই। তো 10 লিটার পর্যন্ত অক্সিজেন দিয়েও যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেশন বা স্যাচুরেশন না হয়, সেটা 93%-এর নিচে চলে আসে, দেন উই মুভ অন টু এ কন্ডিশন কল্ড রিব্রিদার। তো রিব্রিদারটা হচ্ছে আমরা 10 থেকে 15 লিটার পর্যন্ত অক্সিজেন এটাতে দিতে পারি এবং এটা ফ্লোরে দিতে পারি। তো তাতেও যদি অক্সিজেনটা কমে যায় বা রোগী শ্বাসকষ্টে ভুগতে থাকে, তখন আমরা উই গো টু নন ইনভেসিভ ভেন্টিলেশন প্রসেস কল্ড সিপ্যাপ অর বাইপ্যাপ। তো সিপ্যাপ আর বাইপ্যাপে সাধারণত আমাদের যেতে হয় না, আমরা এর আগেই সাধারণত চলে আসি, আমরা অক্সিজেনটা কমাতে পারি এবং রোগীকে আস্তে আস্তে অক্সিজেনের রিকোয়ারমেন্ট কমিয়ে স্যাচুরেশনটা মেনটেন করে সুস্থ অবস্থায় বাড়ি পাঠাতে পারি। কিন্তু আনফর্চুনেটলি এ সার্টেন পপুলেশন যারা ক্রিটিক্যালি ইল, তারা এই নন ইনভেসিভ ভেন্টিলেশনেও অক্সিজেনটা মেনটেন করতে পারেন না। তো সেক্ষেত্রে আমাদেরকে ইন্টিউবেশন করতে হয়। তো ইন্টিউবেশন করে আমাদেরকে আইসিইউতে ট্রান্সফার করতে হয় রোগীটাকে, এবং মেকানিক্যাল ভেন্টিলেশনের মাধ্যমে উই হ্যাভ টু মেনটেন দ্য স্যাচুরেশন আপ টু দ্য সার্টেন লিমিট। তো এই ক্ষেত্রে আমরা আইসিইউ প্রোটোকল ম্যানেজ করি, আইসিইউতে মেকানিক্যাল ভেন্টিলেশন ম্যানেজ করি, সেভাবে অক্সিজেন স্যাচুরেশনটা মেনটেন করি। ডক্টর আলাউদ্দিন, আমি আইসিইউর প্রসিডিউরটা বুঝতে পেরেছি। আমাকে আরেকটা বিষয় বলবেন যে বর্তমান সময়ে প্লাজমা থেরাপি নিয়ে আসলে আলোচনা চলছে, এটা কতটুকু কার্যকর আর অ্যান্টিবডি নিয়ে কাজ করছে কয়েকটা দেশ, এই বিষয়ে একটু আমাদেরকে একটু ছোট্ট করে জানাবেন। ধন্যবাদ। প্লাজমা, কনভালসেন্ট প্লাজমা যে ব্যাপারটা বলেছেন, সেটা এখনকার সময়ে সবচেয়ে আলোচিত একটা থেরাপি। সেটা হচ্ছে যখন রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যান, তখন যে সুস্থ রোগীর শরীরে সাধারণত একটা অ্যান্টিবডি তৈরি হয় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। সেই অ্যান্টিবডি সমৃদ্ধ প্লাজমাটাকে আমরা বলছি কনভালসেন্ট প্লাজমা। সেই প্লাজমাটা আমরা এখনো ট্রায়াল বেসিসে ইউএসএ তে থ্রু মেয়ো ক্লিনিক ব্যবহার করছি, এবং এর
যে আমরা যেটা দেখছি তার ফলাফল বেশ আশাপ্রদ, এবং এই প্লাজমা ভ্যাকসিনটা আমরা বাংলাদেশেও ব্যবহার করতে পারি। তাদেরকে আমরা যেটা দিচ্ছি যারা সিভিয়ারলি ইল, যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, যাদের স্যাচুরেশন 93%-এর নিচে থাকছে এবং মোর দেন 50% লাং ইনভলভমেন্ট থাকছে, তাদেরকে আমরা এই প্লাজমা থেরাপিটা দিচ্ছি। এবং এই প্লাজমা থেরাপি দিয়ে রোগের ভাইরাসের যে লোডটা সেটা কমে আসতেছে এবং রোগের যে অর্গান ড্যামেজ সেটা কমে যাচ্ছে। সুতরাং এর ফলাফলটা আমরা এখনো আশাপ্রদ পর্যায়ে দেখছি। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো যে ভ্যাকসিন। তো ভ্যাকসিন, এই যে করোনা ভাইরাস, এর মহামারী থেকে আমাদেরকে রক্ষা করতে পারে একমাত্র একটি ভ্যাকসিন, ফ্রুটফুল ভ্যাকসিনটাই একমাত্র রক্ষা করতে পারে। তো ভ্যাকসিন তৈরি করতে সাধারণত কয়েক বছর সময় লাগতে পারে। আমরা দেখছি যে আমাদের যে প্রশাসন খুব জোরে কাজ করছেন বিভিন্ন দেশের সাথে বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে টু ফর্ম সাকসেসফুল ভ্যাকসিন। আমরা জানি 108টা কোম্পানি যে ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করেছিল, তার মধ্যে 8টা ভ্যাকসিন প্রোডাকশন যেটা আমাদের নজরে এসেছে বা সবার দৃষ্টি করেছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সফোর্ড বেসড যেটা প্রফেসর স্যারা গিলবার্ট, যে ওনার যে ট্রায়ালটা এখন চলছে হিউম্যান বডিতে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কি আমরা জানতে পেরেছি যে বাই জুন উই এক্সপেক্টিং সাম রেজাল্ট। এছাড়া ম্যাসাচুসেটস বেসড ডক্টর আলাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার কাছ থেকে একটা সুস্পষ্ট তথ্য আমরা পাচ্ছিলাম। প্রাণঘাতী করোনার প্রকোপ নেতিবাচক প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্য। কোভিড-19-এ আক্রান্ত হবার শঙ্কা, চাকরি হারানোর ভয়, ঘরবন্দিত্ব আর একাকী জীবনযাপনের চাপ বাড়ছে মানুষের মনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানসিক অশান্তি এবং দুশ্চিন্তা বৃদ্ধির এই তালিকায় রয়েছেন চিকিৎসাকর্মী, শ্রমিক, চাকরিজীবী এবং শিশু এবং সেই সঙ্গে বৃদ্ধরাও। প্রাণঘাতী করোনার প্রকোপে যখন করে করে চলছে ফ্রান্স জুড়ে, তখন রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা এই ডেন্টাল ক্লিনিকের। চিকিৎসকরা বলছেন করোনার কারণে চাপ পড়ছে মানসিক স্বাস্থ্যে, যার প্রভাবে বাড়ছে দাঁতের রোগ। মানসিক চাপ এবং দুশ্চিন্তায় মুখের বিভিন্ন অংশে প্রভাব ফেলে, দাঁত এর মধ্যে অন্যতম। করোনার এই সংকটকালে আমরা বহু ফোন পেয়েছি। দাঁতের বিভিন্ন অংশে রোগীরা ব্যথার কথা বলছেন। বিস্তারিত আলাপের পর জানা গেছে স্ট্রেসের কারণেই সেসব ব্যথা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মী, কাজ হারানো শ্রমিক, ঘরবন্দি দশা, অনলাইনে শিক্ষা কার্যক্রম, বয়স্কদের একাকিত্ব এবং দুশ্চিন্তায় ভোগা, এ সবকিছু মিলে মানুষের মধ্যে চরম মানসিক প্রভাব পড়ছে। আতঙ্ক, অনিশ্চয়তা, অর্থনৈতিক মন্দার শঙ্কা, এসবই মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। চীন, যুক্তরাষ্ট্র, ইরান, কানাডার মতো দেশগুলোতে মানসিক স্বাস্থ্যের সবচেয়ে অবনতি হয়েছে। এর আগেও সার্স সহ অন্যান্য মহামারী দেখেছে বিশ্ব, কিন্তু করোনার মতো এত ব্যাপকভাবে মানসিকতার উপর চাপ ফেলেনি কোনো রোগ। সাম্প্রতিক ইতিহাসে বিশ্বের বিপুল সংখ্যক মানুষ একই সাথে এমন মানসিক স্বাস্থ্য সংকটের মুখোমুখি হয়নি। চলমান করোনা ভাইরাস সংকটে কানাডার 47% স্বাস্থ্যকর্মী মানসিক সহায়তা নেন। চীনের স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিষণ্ণতা ভোগার সংখ্যা 50%, আর পাকিস্তানের স্বাস্থ্যকর্মীদের 26% আছেন তীব্র মানসিক সংকটে। ইতালি ও স্পেনের 77% শিশুদের ক্ষেত্রে মনোযোগহীনতা দেখা গেছে, রয়েছে মানসিক অস্থিরতা আর খিটখিটে মেজাজও। অন্যদিকে ব্রিটেনে দেশটির 32% তরুণ তরুণীর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে। লকডাউন পুরোপুরি না তুললেও কিছু ক্ষেত্রে তা শিথিল করা প্রয়োজন, কারণ দীর্ঘদিন ঘরবন্দি থাকায় তা মানুষের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক চাপ ফেলছে। এই অবস্থায় মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে কানাডা সরকার। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ থেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি। ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনা জয়ীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হবে। চিকিৎসা শুরু হবে ভবন 2-এ। প্লাজমা থেরাপি কার্যকর হলে উন্নত দেশগুলোর মতো দেশেও করোনা রোগীদের চিকিৎসায় এটি হবে নতুন এক দিগন্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান প্রফেসর এম এ খান জানিয়েছেন, আজ 2 থেকে 3 জনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হবে। পরে পরীক্ষা করে দেখা হবে কতটুকু অ্যান্টিবডি আছে। এরপর করোনা রোগীদের প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু করা হবে। আমাদের হাতে এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন অথবা ঔষধ নেই। এই সময়টাতেই একটা পুরাতন চিকিৎসা পদ্ধতি প্লাজমা থেরাপি বা কনভালসেন্ট প্লাজমা চিকিৎসা, এটা দিয়ে
রোগীদের উপসর্গ এবং কিছুটা মৃত্যু ঝুঁকি কমার সম্ভাবনা রয়েছে। করোনার জন্য এক্সট্রা কোনো সাইড ইফেক্ট নাই এবং আপনি এইটা ফেয়ারলি বাংলাদেশে ফ্রি পাবেন ইনশাআল্লাহ। অফকোর্স আমাদের কিছু কস্ট আছে, টেস্টিং এর কস্ট, একটা মেশিন আমরা জোগাড় করতে প্রায় 6 লাখ টাকা লাগছে, যেগুলো পার্সোনাল লেভেলে। আমরা গভর্নমেন্টের সাহায্য চাচ্ছি। করোনা এবং ডেঙ্গু দুটোতেই একসঙ্গে আক্রান্ত হয়েছেন একজন রোগী। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এটি খুব বিরল একটা উদাহরণ। তবে ডেঙ্গু রোগের মৌসুম হয় এমন সংখ্যা আরও বাড়তে পারে, তাই কারো লক্ষণ থাকলে করোনা এবং ডেঙ্গু দুটোরই পরীক্ষা করিয়ে সেইভাবে চিকিৎসা দেওয়া উচিত। পাশাপাশি শুধু করোনা নয়, ডেঙ্গু নিয়েও সচেতন হতে বলেছেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর যাত্রাবাড়ির বাসিন্দা আনিসুর রহমান আজগর আলী হাসপাতালে ভর্তি হন গত 11 মে। 53 বছর বয়সী আনিসের তীব্র জ্বর ও অন্য উপসর্গ মিলিয়ে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করানো হয়। দুটো পরীক্ষায় একসাথে পজিটিভ ধরা পড়ে। অবস্থা খারাপ হয় তাকে নেওয়া হয় কোভিড-19 চিকিৎসা দেয়া একটি হাসপাতালের আইসিইউতে। কোভিড টেস্ট এতবার আমাদের ডেঙ্গু টেস্ট দুটো পজিটিভ ছিল, গতকাল ওনাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। ডেঙ্গু উপদ্রব হয় এমন দেশগুলোর মধ্যে পেরু, গুয়েতমালা ও সিঙ্গাপুরে এমন রোগীর সন্ধান মিলেছে যারা একসাথে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত। বাংলাদেশেও এমন রোগীর তথ্য জেনে শঙ্কার কথা বলছেন জ্যেষ্ঠ চিকিৎসকরা। তবে আতঙ্ক নয়, লক্ষণ থাকলে সময় মতো সব পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গু যদি রক্তক্ষরণ করে দেয় এবং ডেঙ্গু যদি আপনার শক করে দেয়, তার যদি একই পেশেন্টের কোভিড এর শ্বাসকষ্ট, তাহলে তার জন্য মারাত্মক হতে পারে। অথবা কোভিড এর পেশেন্ট যিনি খুব অল্প লক্ষণ নিয়েছিলেন, তার ডেঙ্গু যদি মারাত্মক হয়, তাহলে শকে গেলে তখন তার ম্যানেজমেন্ট কঠিন হয়ে যেতে পারে। চিকিৎসকদের স্মরণ করিয়ে দিতে চাই যে তারা ডেঙ্গুটা যেন মনে রাখেন। ডেঙ্গুর সাথে আপনারা বিভিন্ন রকমের নিউমোনিয়া, টাইফয়েড, এদের আমরা একটা সম্পর্ক দেখেছি। এখন এই করোনা ভাইরাসের ইনফেকশনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। গত বছর ডেঙ্গু নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। তবে গত বছর 1,150,000 রোগীর তুলনায় এই বছর এই 5 মাসে 331 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অথচ এবছর এডিস মশার ঘনত্ব বেশি। তাহলে ডেঙ্গু রোগী কম কেন? বেশিরভাগ হসপিটালগুলো জ্বরের রোগী নিতে চায় না। করোনার ক্ষেত্রে বিশেষায়িত হসপিটাল, সেই হসপিটালগুলো করোনাকেই টেস্ট করে, ডেঙ্গুকে চিন্তা করে আসলে টেস্টগুলো করা হয় না যে এই সময়ে ডেঙ্গুও হতে পারে একটি রোগীর। করোনার মধ্যে ডেঙ্গুও যেন নতুন দুর্যোগ ডেকে না আনে, তাই পদক্ষেপ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সকল কাউন্সিলরদেরকে ডেঙ্গু অভিযানে, করোনা অভিযানে, করোনার মোকাবেলার জন্য সকলকে সচেতনার জন্য আমি বলেছি। 11 তারিখ থেকে আমাদের মোবাইল কোর্ট কাজ করতেছে। কনস্ট্রাকশন বিল্ডিং বাড়ি যেখানে অ্যালার্ট বার্তা পাওয়া যাচ্ছে তাদেরকে ওয়ার্ন করছে, অ্যালার্ট করছে। একসাথে 2 ভাইরাস রোগের আক্রমণ ঠেকাতে প্রশাসনের জোর পদক্ষেপ, জনগণের সচেতনতা ও সময় মতো সব উপসর্গের পরীক্ষার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর লালমাটিয়ায় এডিস মশা নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। যাচ্ছি সরাসরি সনির কাছে। সনি, লালমাটিয়া তো একটি আবাসিক এলাকা, একটু অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে। স্বামী, জানেন যে এখন বর্তমানে করোনার যে প্রকোপ চলছে, এর মধ্যে আবার ডেঙ্গু রোগী বাড়ছে এবং ডেঙ্গুর মহামারী থাকারও আশঙ্কা থাকছে বলে অনেক বিশেষজ্ঞরা বলছেন। সেই বিষয়কে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই 5 অঞ্চলের এই 32 নম্বর ওয়ার্ড, অর্থাৎ এই লালমাটিয়া মাঠের ঠিক পাশেই এখন এখানে ডেঙ্গু বিরোধী একটা অভিযান চলছে, চিরুনি অভিযান, যেখানে মশক নিধন করাই তাদের মূল উদ্দেশ্য। আমি এখানকার নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের সাথে কথা বলেছেন। তিনি আমাকে জানিয়েছেন এটি একটি পাইলট প্রকল্প, মূলত যাতে হচ্ছে এখন মানুষ করোনার সময় বিভিন্ন বাসা বাড়িতে ঢুকতে দেয় না, অনেক সময় হচ্ছে ছাদে ঢুকতে দেয় না, যার কারণে তারা একটা পাইলট প্রকল্প হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5টি অঞ্চলে আর কি এই মশা নিধন অভিযান চালাচ্ছেন। আর এটার মাধ্যমে তারা দেখতে চাচ্ছেন মূলত হচ্ছে এই সামনের ঈদের পরে যদি এই প্রকল্প যদি ফল আসে, তাহলে তারা সারা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডেই এই অভিযান চালাবে। কিন্তু এখন মূলত হচ্ছে এই 5টি ওয়ার্ডেই মূলত হচ্ছে এই অভিযান চালাবে। তো তিনি আমাকে
আরও বলেছেন যে যদি এই মানুষ যদি তার বাসায় ঘরে ঢুকতে দেয় তাহলে এরপরে মানুষের ঘরে এবং ছাদে গিয়ে তারা এই অভিযান চালাবেন। আর যদি না দেয় তাহলে হচ্ছে তাহলে তারা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে রাস্তায় এবং ড্রেনে করবে। তো সব মিলে হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। সোনি, আপনাকে ধন্যবাদ। দর্শকই নওগাঁয় যোগ দিচ্ছেন নওগাঁ সদর আধুনিক হাসপাতালের উপপরিচালক এবং তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুমিনুল হক। ডাক্তার মুমিনুল হক, আপনাকে স্বাগত। একটু জানাবেন, নওগাঁয় তো আমরা দেখতে পাচ্ছি করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই হিসেবে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি কেমন রয়েছে? টেলিভিশনকে আমাকে সংযুক্ত করার জন্য। আমাদের নওগাঁ একটা বড় শহর, সবচেয়ে বড় জেলা। আমাদের জেলায় প্রথম দিকে একদম ছিল না, আস্তে আস্তে যত আমরা নমুনা পরীক্ষা করতেছি আস্তে আস্তে বেশি ধরা পড়তেছে। এটা আমাদের ভালো দিক। এবং অ্যাকচুয়ালি টোটাল ইতিহাসটা বলি, আমার নওগাঁতে মোট আমাদের কোয়ারেন্টাইনে আছে ৬,৭৪০ জন। টোটাল এই পর্যন্ত রিলিজ হয়ে গেছে ৫,০৪৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে ১৪৪৭ জন, আর ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন আছে ২৯ জন। আর টোটাল আমার নওগাঁ জেলায় আক্রান্ত ৮৩ জন, এবং সদর হাসপাতাল ৪ জন সহ। গতকাল সদর হাসপাতালে ৪ জন ধরা পড়েছে সদরে যারা, বিশেষ করে সদরের ৪ জনের মধ্যে ৩ জন পুলিশ আর একজন আমাদের চকদেবের একজন ভদ্রলোক। আমাদের টোটাল নমুনা আমরা পাঠিয়েছি ২০35টি, রেজাল্ট আমরা পেয়েছি ১৮৩৪টি। হ্যাঁ, মোটামুটি আমাদের খুব একটা আমাদের নওগাঁ থেকে আমাদের ক্রিয়েটেড কম। সবসময় ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর, চাপাই থেকে আসা এদের পরিমাণে বেশি। এবং আল্লাহর রহমতে আমাদের সদর বাদে অন্যান্য জেলায় আছে। জি ডাক্তার সাহেব, আপনি আমাকে পরিসংখ্যান বলছিলেন, আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে? করোনা ইউনিটগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স আছেন কিনা? অক্সিজেন সহ যে প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে সেগুলো কি ঠিকঠাক মতো সংযুক্ত করা হয়েছে কিনা? হ্যাঁ, আমাদের কোভিড-19 যে আমাদের ডেডিকেটেড হসপিটাল আমরা একটা রেডি রাখছি 100 বেডের। সেখানে আমাদের রোস্টার ডিউটিতে আমাদের ডক্টর, নার্স, আয়া, পিয়ন, এভরিথিং। সেখানে আমাদের নেবুলাইজার মেশিন, অক্সিজেন, মাস্ক, পিপি, সব কিছু। শুধু আমাদের ভেন্টিলেটর এবং আইসিইউ নাই। আচ্ছা, বাদ বাকি সব কিছু প্রস্তুত। এবং ৮ ঘন্টা পর আমাদের রোস্টার ডিউটি আমাদের স্টাফরা ডিউটি করতেছে। এবং আমরা যারা ডিউটি করার পর কোয়ারেন্টাইন যাবে তাদের জন্য আমাদের একটা হোটেল আমাদের ভাড়া করা আছে, সেখানে আমাদের ডক্টর বা নার্স থাকে। আপাতত আমাদের প্রস্তুতি সব ভালো আছে, অসুবিধা নেই, কোনো দিক দিয়ে আমাদের অসুবিধা নেই। জি ডাক্তার মুমিনুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে নওগাঁ থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি রাজধানীর সর্বশেষ পরিস্থিতি জানতে। গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, একটু জানাবেন সড়কে সাধারণ মানুষ এবং যানবাহনের উপস্থিতি আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা কেমন আছে? সামি, আপনি জানেন যে আসলে ঢাকাতে কোনো লকডাউন নেই এবং কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নেই। যান চলাচল যেমন বেড়েছে, মানুষের উপস্থিতি যেমন বেড়েছে, মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছেই আর কি, কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গাবতলী যে চেকপোস্ট, সেই চেকপোস্টে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে, কিন্তু তারা আসলে কিছুই নিয়ন্ত্রণ করছে না। যেই নিয়ন্ত্রণ আমরা দেখেছিলাম যে লকডাউন যখন শুরু হয়েছিল, যখন সাধারণ ছুটি ঘোষণা হয়েছিল, তারপরে টানা বেশ কয়েকদিন তারা খুব তৎপর ছিল চেকপোস্টগুলোতে, তাদের ব্যাপক মনিটরিং ছিল। তবে এখন আর চেকপোস্টেও কোনো মনিটরিং নেই। এবং সেই সঙ্গে আমি রাজধানীর বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন সড়কে ঘুরেছি, কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই। সেনাবাহিনীর টহল আছে, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সচেতন করছে, ঘরে থাকার কথা বলছে, কিন্তু আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী আসলে তারা হতাশ হয়ে গেছে আসলে। এছাড়া আপনি জানেন যে বহু সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য তারা করোনায় আক্রান্ত হয়েছেন, নিহত হয়েছেন, এবং আসলে তাদের ভিতরে এক ধরনের ভয় ঢুকে গেছে। এবং যে কারণে আসলে তারা এই চেকপোস্টগুলোতে পিপি পরে প্রচণ্ড গরমের মধ্যে দায়িত্ব পালন করাও কিন্তু কষ্টকর। সব মিলিয়ে আসলে রাজধানীর যে ছুটি, যে সাধারণ ছুটি, সেই ছুটিতে আসলে সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান খোলা, এবং যে কারণেই আসলে কর্মজীবী মানুষ বা শ্রমজীবী মানুষ সবাই কিন্তু আসলে এই সড়কে বের হচ্ছেন, এবং তারা আসলে তাদের প্রয়োজনের কথা বা তারা কেন বের হচ্ছেন সে কথা। রাব্বি, আপনার কথা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজেও নিরাপদে থাকবেন সে প্রত্যাশা করছি। দিন কিংবা রাত,
তা সে করোনা থাকুক আর নাই বা থাকুক, সবসময় নিরন্তর কাজ করে যায় একদল মানুষ, পরিচ্ছন্ন রাখে আমাদের চারপাশ। বলছি পরিচ্ছন্নতা কর্মীদের কথা, যারা ঝুঁকি নিয়েও সেই শুরু থেকে এখন পর্যন্ত মাঠে কাজ করছেন। আছে সুরক্ষা সামগ্রীর অপর্যাপ্ততা, আছে আতঙ্ক, তবুও ভয়ডরহীন নিরবচ্ছিন্ন সেবা দিতে একটুও তারা পিছপা হননি। স্বীকৃতির অভাবে আছে দুঃখবোধ। জিহাদ ইসলামের তোলা ছবিতে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। যখন সকলে ঘরবন্দি, তখন এই মানুষগুলো ছুটে যান মানুষের দুয়ারে দুয়ারে। নিত্যদিনের যত জমানো ময়লা, বর্জ্য আর আবর্জনা সব সংগ্রহ করে চারপাশের পরিবেশ সুস্থ রাখার গুরু দায়িত্ব তাঁদের কাঁধে। এটা যদি আমরা পরিষ্কার না করি তাহলে কি করবো? এখন এর জন্য আমরা বাসের মানে আতঙ্ক অবস্থায় বাইরে। বইটা না গেলে কি মানে ডাঙর কর্ম করে খান লাগে, আর লাগতো না একদিন আইলে আনের অ্যাকশন করে। করোনা টিপের মধ্যে দেখে একটা ফুলের মতো, ওইটা বলে নিঃশ্বাসের লাগে জায়গা। আল্লাহ রাখতে পারে আর নিয়ে গেলে নিয়ে যেতে পারে। পথ চলা থামে না, নিরন্তর ছুটে চলে এই পরিচ্ছন্নতা কর্মীরা। প্রত্যেক বাড়ি, এলাকা আর মহল্লায় ঢু মারতেই হয়। কাজই মানুষের বড় ধর্ম, কাজ করতে হবে। আমরা সবাই থাকে ঘরে, সবাই নিরাপত্তা আছে, মানে আমাদের কোনো নিরাপত্তা নেই। যেমন একটা মাস্ক দিছে, এটা তো ওয়ান টাইম ইউজ একটা মাস্ক। সবকিছুই স্থবির হয়ে গেছে কোভিড-19-এর কারণে। একেবারে এই শহর, এই ঘরবন্দি মানুষ, কিন্তু জীবন থেমে থাকেনি। প্রতিদিনই প্রচুর পরিমাণে বর্জ্য উৎপাদন হয়েছে। এই শহরকে পরিচ্ছন্ন করে রাখার জন্য শহরের চারপাশের মানুষকে স্বাভাবিক, সুন্দর, সুস্থ জীবনযাপন প্রদানের ক্ষেত্রে একদল পরিচ্ছন্নতা কর্মী দিন রাত খেটে চলেছেন। আর তাই তারা এই কর্পোরেশন, এই সরকারের কাছে খানিকটা সুদৃষ্টি চান, সেই সঙ্গে সাধারণ মানুষের খানিকটুকু সম্মানও চান। অন্যান্য জরুরি সেবাদানকারী কাজের ক্ষেত্রে নানা প্রণোদনা মিললেও এই মানুষগুলোর জন্য কিছুই নেই। না কিছুই দেয় না, আমার কিচ্ছু দেয় না কমিশনে। মানে এই ময়লা কাজ ডেলি করতে, কিন্তু সরকার থেকে আমরা মানে এরকম কোনো জিনিস পাই না, কিছুই না। পাই সুতো ধরে অ্যাকশন করি হলে, অ্যাকশন করলে ঘর ভাড়াও হয় না, বাড়ি লাগো কথাও না লাগে, প্যাডও দিতে পারি না। আমরা কি লেগে সুইপারমো, আজকে যদি আমরা যদি কাজ না করতাম এই ময়লাটি তুমি না ফেলাইতে হইতো। আমাদের যে সুযোগ সুবিধাটা ওই ধরনের আমরা সরকার থেকে কিছু পাইতেছি না। করোনার এই প্রকোপ যদি যুদ্ধকালীন সময় হয়, তাহলে নিশ্চিতভাবেই একদল অগ্রণী যোদ্ধা এই গতিশীল পরিচ্ছন্নতা কর্মীরা। নগরের পরিবেশ স্বাভাবিক রাখতে ঝুঁকি নিয়েই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। কিন্তু তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি যেন কারো মাথায় নেই। এখনও কারো মাঝে ধরা পড়েনি সংক্রমণ, তবে বাস্তবতা কারো করোনা পরীক্ষাও হয়নি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে। ঈদ উপলক্ষে অনেকে বাড়িও যেতে শুরু করেছেন। এরই মধ্যে লঞ্চ এবং স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। নেই শারীরিক দূরত্ব মানার বালাই, গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানার দোকানপাট খুলে দেওয়ার ঘোষণার পর থেকেই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বেড়েছে যাত্রী চাপ। ঈদ উপলক্ষে অনেকে বাড়িতেও যাচ্ছেন। লঞ্চ আর স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা, বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। টেক্সটাইল খুললেন, অন্য কর্পোরেট যে অফিসগুলো আছে সবই খুলতেছে, কিন্তু আপনি তো কোনো যাতায়াত ব্যবস্থা করতেছেন। সামাজিক দূরত্ব তো মানা হচ্ছে না, দেখা যাচ্ছে, কিন্তু জরুরি কাজে তো সবারই যাইতে হয়। গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে ভোগান্তির শেষ নেই মানুষের। মোটরসাইকেল, ইজি বাইক সহ বিভিন্ন ছোট যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। 15 টাকা কিসে লাগতেছে? মোটরসাইকেলে কোথায় যাবে? ভাড়া 100 টাকার থেকে 500 টাকা ভাড়া বেশি নিচ্ছে, মানে অনেক ভাড়া বেশি নিচ্ছে। বাঙ্গা আসতাম এমনি নগরকুন্ডা থেকে 30 টাকা, সেখানে এখন আমাকে 100 টাকা করে লাগছে। আর এই যে এমনি বাঙ্গা থেকে ঘাটে আইছে, এখন আমাকে 160 টাকা করে পড়ছে আর কি। মানুষের বাড়তি চাপে কম যানবাহন নিয়েই পারাপার হচ্ছে ফেরিগুলো। এখন প্রশাসন আর ওইটা বাধা না দেওয়ার কারণে প্রতিনিয়ত ছোট গাড়ি এবং যাত্রী কিন্তু আসা যাওয়া করতেছে। যাত্রীরা সকাল 6টা থেকে এবং দুপুর 3টা-4টা পর্যন্ত এই যাত্রীগুলো মুভমেন্ট করে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বর্তমানে 12টি ফেরি চলাচল করছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।
আগামী 2-1 দিনের মধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের PCR ল্যাবে শুরু হচ্ছে করোনা নমুনা পরীক্ষা। 2টি বায়োসেফটি ক্যাবিনেট ব্যবস্থা সম্পন্ন বিশেষায়িত এই ল্যাবে প্রাথমিকভাবে 94টি এবং পরবর্তীতে দ্বিগুণ পরিমাণ নমুনা পরীক্ষা করা যাবে। পরিবেশ রক্ষায় ল্যাবের তরল বর্জ্য জীবাণুমুক্ত করার ব্যবস্থাও থাকছে। সিলেটে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে নমুনা পরীক্ষার চাপ। সিলেট ওসমানী মেডিকেল কলেজের PCR ল্যাবে পরীক্ষার পাশাপাশি কিছু নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়। এমন বাস্তবতায় PCR ল্যাব স্থাপনের কাজ শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ল্যাব স্থাপনের 90 ভাগ কাজ শেষ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে থাকছে 2টি বায়োসেফটি ক্যাবিনেট। পরিবেশ রক্ষায় নিষ্কাশিত তরল বর্জ্যকে জীবাণুমুক্ত করার ব্যবস্থাও রয়েছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সেফটি লেভেলের জন্য নেগেটিভ প্রেশার তৈরি করা। এই বায়োসেফটি লেভেল 2 মেনটেন করার জন্য যতটুকু সম্ভব আমরা নেগেটিভ প্রেশার সেটা তৈরি করার জন্য আমরা সেই ব্যবস্থাগুলো এখানে করেছি। লিকুইড জাতীয় কেমিক্যাল ল্যাব থেকে বের হয়ে যাবে, সেগুলোর জন্য আমাদের আলাদা একটা ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের ব্যবস্থা আছে, যেখানে প্রত্যেকটা পানি বা পানি জাতীয় দ্রব্য ল্যাব থেকে যেগুলো বের হবে সেগুলো ডিটারজেন্ট বা ব্লিচিং পাউডারের সাথে আমরা রিয়েক্ট করিয়ে ডিসইনফেক্ট করে আমরা এনভায়রনমেন্টে ডিসপোজ করব। ওসমানী মেডিকেলের PCR ল্যাবের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্ভুল পরীক্ষার জন্য সর্বাধুনিক ল্যাব স্থাপনের কথা বলছেন সংশ্লিষ্টরা। আমাদের ল্যাবটা ওনাদের চেয়েও ইমপ্রুভ, মানে সেফটি সিকিউরিটি প্লাস আমাদের যে ফেসিলিটিসগুলো আছে, ওনারা যেখানে কিছু ক্ষেত্রে প্রবলেম ফেস করতেছে, এই ক্ষেত্রে আমরা অনেক একটা সেফ জায়গাতে পৌঁছাতে পারছি ওনাদের চেয়ে। সোমবার থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব বলে জানালেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান। প্রথম দিকে আমরা হয়তো 2-3 দিন 4 দিন আমাদের এই হ্যান্ডটাকে একটু স্মুথ করার জন্য বা প্র্যাকটিস আনার জন্য এরকম 94 করে করবো। তারপরে থেকে আমরা মাল্টিপ্লাই করতে পারি, যে 3-4 দিন পর থেকে আমরা ঠিক আছে ডাবল করে দিলাম, নিয়ার অ্যাবাউট 200। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে 1,10,00,000 টাকা ব্যয়ে PCR ল্যাবটি স্থাপন করা হচ্ছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। করোনার কারণে কি বন্ধ হয়ে যাবে প্রিয়জনের সঙ্গে ঘোরাঘুরি বা রেস্তোরাঁয় আড্ডা দেয়া? এমন শঙ্কা এই মুহূর্তে সবারই মনে। এই ভাবনা থেকে নেদারল্যান্ডসে চালু হয়েছে বিশেষ রেস্তোরাঁ। শারীরিক দূরত্ব মেনে তৈরি করা হয়েছে ছোট ছোট কাঁচের ঘর। করোনার ভয়াবহতায় বদলে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন, এমনকি ব্যবসার ধরনও। ভাবনায় যোগ হয়েছে নতুন নতুন অধ্যায়। এই যেমন নেদারল্যান্ডে শারীরিক দূরত্ব মেনে বানানো হয়েছে বিশেষ রেস্তোরাঁ। ছোট ছোট কাচের তৈরি এই ঘরগুলোর কারণে ডাচদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রেস্টুরেন্টটি। ভোজনপ্রেমীরা বলছেন, টানা লকডাউন শেষে মানসিক স্বস্তির জন্য হলেও কিছুটা বিনোদনের প্রয়োজন। প্রথমে অনলাইনের মাধ্যমে জানতে পারি এই রেস্তোরাঁটির কথা। তখন মনে হলো রেস্তোরাঁটিতে নিরাপদে কিছুটা সময় কাটানো যেতে পারে, কারণ এখানে নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই চলাচল করছে। বাসায় থাকতে থাকতে মানসিকতাটা একঘেয়েমি হয়ে গিয়েছিল। এখানে বেশ ভালো লাগছে, দুজন মিলে উপভোগ করার জন্য বেশ দারুণ একটা জায়গা। প্রতিষ্ঠানের মালিকের দাবি, রেস্তোরাঁগুলো অনেকটা গ্রিন হাউজের মতো। করোনার সতর্কতায় সবার আগে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য নিরাপত্তাকে, যা মেনে চলছেন কর্মী থেকে শুরু করে খেতে আসা সবাই। আমরা এখনো শিখছি কিভাবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করা যায়। এখন পর্যন্ত সবার কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। এছাড়া নতুন এই পদ্ধতির মাধ্যমে অতিথিদের নিরাপত্তার সব ব্যবস্থা রেখেছি, যেন এখানে এসে নিরাপদে খাবার খেতে পারে সবাই। এটি আমাদের কাছে বিশেষ অভিজ্ঞতা। এরই মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ, খুলছে ব্যবসা প্রতিষ্ঠানও। তবে গণপরিবহন এবং শপিং মলগুলোতে স্যানিটাইজ করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। দর্শক, করোনা আপডেট শেষ করব, তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 3 লাখেরও বেশি, আক্রান্ত 46,20,000, নতুনভাবে সংক্রমিত লাখের মতো, একদিনে 5,041 জনের মৃত্যু। করোনায় যুক্তরাষ্ট্রে 88,000 ছাড়িয়েছে প্রাণহানি, প্রায় 22,000 মানুষ নতুনভাবে সংক্রমিত, মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 14,84,000-এর মতো, একদিনে 1,500-এরও বেশি মৃত্যু। করোনা ভাইরাসের বর্তমান হটস্পট ব্রাজিলে 15,000-এর কাছাকাছি প্রাণহানির সংখ্যা, একদিনে 8 শতাধিক মৃত্যু, নতুনভাবে সংক্রমিত 15,500-এর মতো, মোট আক্রান্ত 2,18,000-এরও বেশি।
সর্বোচ্চ সংক্রমণের তালিকায় তৃতীয় দেশ রাশিয়া। দেশটিতে আরও 10,500 করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত 2,63,000-এর মতো। 114 জনের মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে 2400। ব্রিটেনে করোনায় 34,000 ছুঁই প্রাণহানি, একদিনে 384 জন মারা গেছেন। মোট আক্রান্ত 2,37,000-এর মতো, নতুনভাবে সংক্রমিত 3,500। ইটালিতে করোনায় 31,000 ছাড়িয়েছে মৃত্যু, একদিনে 200-র বেশি প্রাণহানি, আক্রান্ত 2,24,000-এর কাছাকাছি, নতুন শনাক্ত 800-র মতো। স্পেনে মোট মৃত্যু 27,000-এরও বেশি, আক্রান্ত 2,74,000-এর উপর, একদিনে প্রাণ হারিয়েছেন 138, নতুনভাবে শনাক্ত 1700-রও বেশি। ফ্রান্সেও 27,500 প্রাণহানি, একদিনে 104 জন মারা গেছেন। 24 ঘন্টায় নতুন শনাক্ত 634 জন, মোট আক্রান্ত 1,80,000-এর কাছাকাছি। দর্শক, এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।